কেমব্রিজ ইউনিভার্সিটির বিজ্ঞানী ডক্টর মাইকেল কোসিনস্কির একটা বিখ্যাত গবেষণা আছে। তিনি প্রমাণ করে দেখিয়েছেন ফেসবুকে আপনার মাত্র ৭০টি লাইক বিশ্লেষণ করে একটি কম্পিউটার আপনার চেয়েও ভালো বলতে পারবে আপনার পছন্দ অপছন্দ কি। লাইকের সংখ্যা যদি ১৫০টি হয় তবে অ্যালগরিদম আপনাকে আপনার বাবা মার চেয়েও ভালো চিনবে, আর লাইকের সংখ্যা ৩০০ পার হলে কম্পিউটার আপনাকে আপনার জীবনসঙ্গীর চেয়েও নিখুঁতভাবে বিশ্লেষণ করতে পারবে। আপনি ফেসবুকে একটা লাইক দিচ্ছেন, ওদিকে আপনার মনের সব কথা চুরি করে নিয়ে যাচ্ছে আমেরিকান টেক জায়ান্টরা। ফেসবুক স্ক্রল করছেন, হঠাৎ সামনে এলো একটা পলিটিক্যাল ট্রল কিংবা একটা নিউজ। খুব বেশি ভাবলেন না, স্রেফ আঙুলটা ছুঁয়ে একটা লাইক বা লাভ রিয়াক্ট দিয়ে দিলেন। অতি সামান্য ব্যাপার, অতি সাধারণ একটা ঘটনা। এ তো সবাই করে, এর জন্য আপনার পকেট থেকে কোনো টাকাও খরচ করতে হয় না। একটা লাইক দিলে কার কি বা এসে যায়, কিন্তু সামান্য লাইকই যদি আপনার মাইন্ড কন্ট্রোলের চাবি হয়, যদি বলি আপনার দেওয়া এই একটা লাইকই আপনার ব্রেন ওয়াশ করে দিচ্ছে। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পকে আপনি হয়তো পছন্দ করেন না, কিন্তু আপনার এই লাইকের কারণেই ট্রাম্প আজ আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন। বিশ্বাস করবেন? আপনার অজান্তেই আপনার লাইক দেয়া, আপনার শেয়ার পৃথিবীর ভূরাজনীতি এবং গণতন্ত্রের গতিপথ বদলে দিচ্ছে। মোবাইলের স্ক্রিনে আপনার একটু ছোঁয়া কোটি কোটি মানুষের মাইন্ড কন্ট্রোল আর মগজ ধোলাইয়ের হাতিয়ার হয়ে উঠছে। আসুন শুরুতেই একটা মনস্তাত্ত্বিক সত্যের মুখোমুখি হই। আপনি যখন ফেসবুকে কোনো পোস্টে লাইক দেন, কমেন্ট করেন বা সেফ কোনো একটা ছবির উপরে ৩ সেকেন্ড তাকিয়ে থাকেন, অ্যালগরিদম তখন শুধু আপনার ডেটা সংগ্রহ করে না, সে আপনার অবচেতন মনের একটা ডিজিটাল প্রোফাইল তৈরি করে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এবং কেমব্রিজ ইউনিভার্সিটির বিজ্ঞানী ডক্টর মাইকেল কোসিনস্কির একটা বিখ্যাত গবেষণা আছে। তিনি প্রমাণ করে দেখিয়েছেন ফেসবুকে আপনার মাত্র ৭০টি লাইক বিশ্লেষণ করে একটি কম্পিউটার আপনার চেয়েও ভালো বলতে পারবে আপনার পছন্দ অপছন্দ কি। লাইকের সংখ্যা যদি ১৫০ হয় তবে অ্যালগরিদম আপনাকে আপনার বাবা মার চেয়েও ভালো চিনবে, আর লাইকের সংখ্যা যদি ৩০০ পার হয় কম্পিউটার আপনাকে আপনার জীবনসঙ্গীর চেয়েও নিখুঁতভাবে বিশ্লেষণ করতে পারবে। আপনি কোন ধর্মের প্রতি দুর্বল, আপনার রাজনৈতিক আদর্শ কি, আপনি সমকামী কিংবা বিষমকামী, আপনি বিষণ্ণতায় ভুগছেন নাকি অতিরিক্ত আত্মবিশ্বাসী, সবকিছু আপনার এই লাইকের ডেটায় লেখা থাকে। এই মনস্তাত্ত্বিক মডেলকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ওশান মডেল, যা মানুষের 5টি প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য উন্মুক্ততা, বিবেক বুদ্ধি, বহির্মুখিতা, সহনশীলতা এবং স্নায়বিক অস্থিরতা পরিমাপ করে। আপনি যখন ফেসবুক ব্যবহার করছেন তখন আপনি আসলে আপনার মনের মানচিত্র এই টেক জায়ান্টদের হাতে তুলে দিচ্ছেন। লজিস্টিক্সের ভাষায় ডেটা হলো একবিংশ শতাব্দীর তেলের খনি। তেল যেমন বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণ করত, ডেটা এখন বিশ্ব রাজনীতি নিয়ন্ত্রণ করে। আর এই ডেটা নিয়ে ইতিহাসের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর ডাকাতিটি করেছিল ব্রিটিশ পলিটিক্যাল কনসাল্টিং ফার্ম কেমব্রিজ অ্যানালিটিকা। ২০১৬ সালের আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন এবং ব্রিটেনের ব্রেক্সিট গণভোটের ঠিক আগে এই ঘটনা ঘটে। কেমব্রিজ অ্যানালিটিকা ফেসবুকের একটি সাধারণ কুইজ অ্যাপের মাধ্যমে প্রায় ৮,৭০,০০,০০০ আমেরিকান ভোটারের ব্যক্তিগত ডেটা বেআইনিভাবে হাতিয়ে নেয়। ফেসবুক ব্যবহারকারীদের এই ৮,৭০,০০,০০০ প্রোফাইলের কোটি কোটি লাইক, কমেন্ট এবং শেয়ার তারা ওশান মডেলের অ্যালগরিদমে ফেলে দেয়। তৈরি হয় প্রতিটি ভোটারের আলাদা আলাদা সাইকোলজিক্যাল প্রোফাইল। তারা আমেরিকার ভোটারদের মূলত 3টি ভাগে ভাগ করে। এক দল যারা নিশ্চিতভাবে ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেবে, আরেক দল যারা নিশ্চিতভাবে হিলারি ক্লিন্টনকে ভোট দেবে, আর মাঝখানে ছিল এক দল দোদুল্যমান ভোটার যারা কাকে ভোট দেবে তা নিয়ে নিশ্চিত ছিল না। কেমব্রিজ অ্যানালিটিকা তাদের পুরো মনোযোগ দেয় এই দোদুল্যমান ভোটারদের উপরে। তারা কিন্তু সবাইকে একই বিজ্ঞাপন দেখায়নি। আপনার সাইকোলজিক্যাল প্রোফাইল যদি বলে আপনি একজন অত্যন্ত রূঢ় এবং বন্দুকপ্রেমী মানুষ, তবে আপনার ফেসবুক ওয়ালে ট্রাম্পের এমন বিজ্ঞাপন পাঠানো হতো যা আমেরিকার অস্ত্র আইনকে সমর্থন করে। আবার আপনার প্রোফাইল যদি বলে আপনি একজন শান্তিপ্রিয় এবং কিছুটা ভীতু প্রকৃতির মানুষ, তবে আপনার ওয়ালে
হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে এমন ভুয়া খবর ছড়ানো হতো যা আপনার মনে ভয় সৃষ্টি করে। একে বলা হয় মাইক্রো টার্গেটিং বা সূক্ষ্ম মনস্তাত্ত্বিক আক্রমণ। মানুষ জানতেই পারল না তার মনের ভয় আর ক্ষোভকে হ্যাক করে ট্রাম্পের পক্ষে ভোট দেওয়ানো হলো। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল বদলে গেল এই ডেটা চুরির উপরে ভর করে। পলিটিক্যাল সায়েন্সের ভাষায় একে বলে পারসেপশন হ্যাকিং বা অনুভূতি নিয়ন্ত্রণ। কিন্তু ক্ষতিটা কি শুধু আমেরিকার ওই একটি নির্বাচনেরই ছিল? না, আসলে খেলাটা চলছে প্রতিদিন, প্রতি মুহূর্তে আমাদের নিজেদের স্ক্রিনে। আজকে বাংলাদেশে বসে আপনি যখন কোনো রাজনৈতিক টক শো বা গুজবের পোস্টে একটি লাইক দিচ্ছেন, ফেসবুকের অ্যালগরিদম তখন আপনার হোম পেজে ঠিক একই ধরনের কন্টেন্ট বারবার পাঠাতে থাকে। একে বলে ইকো চেম্বার, যেখানে আপনি শুধু আপনার নিজের মতের পক্ষের কথাগুলোই শুনবেন। বিপরীত পক্ষের কোনো যুক্তি আপনার সামনে আসতেই দেয়া হবে না। এর ফলে সমাজে তীব্র মেরুকরণ বা পোলারাইজেশন তৈরি হয়। মানুষ পরমত সহিষ্ণুতা হারিয়ে ফেলে, একে অপরের প্রতি ঘৃণা ছড়ায়। আর এই ঘৃণার লজিস্টিক্স যত বাড়ে, ফেসবুকের এনগেজমেন্ট তত বাড়ে। কারণ শান্তি বা ভালো খবরের চেয়ে মানুষের মগজ নেগেটিভ খবর বা রাগের কন্টেন্টে বেশি রিয়াক্ট করে। সোশ্যাল মিডিয়া জায়ান্টরা আপনার এই রাগ এবং ক্ষোভকে বিক্রি করে $ট্রিলিয়ন ব্যবসা ফেঁদে বসেছে। তারা আপনার মনোযোগের উপরে ট্যাক্স বসাচ্ছে, যাকে বলা হয় অ্যাটেনশন ইকোনমি। গণতন্ত্র যেখানে যুক্তি আর আলোচনার উপরে দাঁড়িয়ে থাকার কথা, তা আজ ফেসবুকের লাইক আর অ্যালগরিদমের দাস হয়ে পড়েছে। এবার একটু বিশ্ব বাজারের দিকে চোখ ফেরানো যাক। আমেরিকার ফেডারেল ট্রেড কমিশন এই ডেটা কেলেঙ্কারির পর ফেসবুককে রেকর্ড $5 বিলিয়ন জরিমানা করেছিল। ইউরোপীয় ইউনিয়ন পাশ করেছে কঠোর জিডিপিআর আইন, যা সাধারণ মানুষের ডেটা সুরক্ষার অধিকার দেয়। উন্নত বিশ্ব বুঝতে পেরেছে এই ডিজিটাল কলোনিয়ালিজম বা প্রযুক্তিগত উপনিবেশবাদ যদি নিয়ন্ত্রণ করা না যায়, তবে কোনো দেশের সার্বভৌমত্বই টিকবে না। মানুষের ইচ্ছার কোনো মূল্য থাকবে না, কোম্পানিগুলো যা চাইবে তাই হবে। ঠিক এ কারণেই জার্মানি বা ফ্রান্সের মতো দেশগুলোতে এখন পলিটিক্যাল মাইক্রো টার্গেটিং সম্পূর্ণ নিষিদ্ধ করার কথা হচ্ছে। আর আমাদের দেশে কোনো কার্যকর ডেটা সুরক্ষা আইন নেই। আমাদের কোটি কোটি মানুষের ফেসবুক অ্যাক্টিভিটি, লাইক, ফোন নাম্বার এবং ব্যক্তিগত তথ্য প্রতিনিয়ত ব্ল্যাক মার্কেটে বিক্রি হচ্ছে। জন্ম নিবন্ধনের ডেটাবেজ উন্মুক্ত হয়ে যায়, এনআইডির ডেটা 30 টাকায় পাওয়া যায়। নির্বাচনের সময় থার্ড পার্টি এজেন্সিগুলো এই ডেটা কিনে ভোটারদের মগজ ধোলাইয়ের প্রজেক্ট হাতে নেয়। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো একটা ভুয়া খবরের কারণে রামু বা নাসির নগরের মতো জায়গায় সাম্প্রদায়িক সহিংসতা ঘটে যায়। অথচ আমাদের নীতি নির্ধারকরা এই মনস্তাত্ত্বিক যুদ্ধের গভীরতা বোঝেন না। আমরা ভাবি ওটা তো স্রেফ একটা ফেসবুক পোস্ট। অথচ এই অবহেলা আমাদের জাতীয় নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে প্রতিদিন উই পোকার মতো কুড়ে কুড়ে খাচ্ছে। সমাজবিজ্ঞানীরা বারবার বলেছেন, যত বড় পুলিশ আর সেনাবাহিনীই থাকুক না কেন, ডিজিটাল ওয়ারে জয়ী না হলে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা যায় না। এই ডিজিটাল যুদ্ধ আরব বসন্ত ঘটিয়েছে, বাংলাদেশে হাসিনা সরকারের পতন ঘটিয়েছে, নেপালে কেপি শর্মা ওলি সরকারকে ক্ষমতাচ্যুত করেছে। শুধু সরকার পতন বা রাজনীতি নয়, যে কোনো দেশের অর্থনীতি নিয়ন্ত্রণ করতে পারে এই ডিজিটাল মাইন্ড গেম। স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি, কোথায় এর প্রভাব নেই? আর ব্যক্তিগত নিরাপত্তা বা প্রাইভেসির কথা কখনো ভেবেছেন? আপনি ফেসবুককে আসলে কি দিচ্ছেন? আপনি কি জানেন আপনার ফোনের কোন কোন ডেটা সে ব্যবহার করতে পারবে বা ব্যবহার করছে? কোনো খবর রাখেন? আজকে তারা আপনাকে দিয়ে ভোট দেয়াচ্ছে, পণ্য কেনাচ্ছে, কালকে আপনাকেই যদি কারো কাছে বিক্রি করে দেয়, আপনি কিভাবে ঠেকাবেন? এ নিয়ে আমরা পরে আরো বিস্তারিত কথা বলবো। আজ শুধু ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম নিয়েই কথা বলছি। যারা ফেসবুক, ইউটিউবে কন্টেন্ট তৈরি করেন, তাদের জন্য তো এই বিষয়টি অত্যন্ত জরুরি। এমনকি আমরা যারা ফেসবুকে ছবি আপলোড করি, ইউটিউবে ভিডিও দেই, আমাদের অ্যাক্টিভিটির স্বাধীনতা, আমাদের কন্টেন্টের নিরাপত্তা, আমাদের ডেটার অপব্যবহার বন্ধ খুবই জরুরি। বাংলাদেশে ডেটা অ্যানালিটিক্স এবং সাইবার সিকিউরিটি নিয়ে খুব বেশি কাজ হচ্ছে না। যারা করছেন তারাও খুব বেশি জায়গা পাচ্ছেন না। ডিজিটাল ডেমোক্রেসি বা ইন্টারনেট ফ্রিডম নিয়ে আজকাল অনেকে কথা বলছেন, তবে তাদের ভয়েস অনেক ক্ষীণ। সময় এসেছে তাদের কথা শোনার। শুধু ব্যক্তিগত নিরাপত্তা নয়,
দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হলেও দেশের নাগরিকদের ডিজিটাল মাইন্ড বা মনস্তাত্ত্বিক স্বাধীনতা রক্ষা করতে হবে। একটি মাকড়সার জাল প্রথম দেখায় কতই না নরম আর নিরীহ লাগে, কিন্তু ছোট্ট একটা পোকা যখন ওই জালে এসে বসে, সে টেরও পায় না কিভাবে সে তার স্বাধীনতার শেষ বিন্দুটি হারিয়ে ফেলেছে। আপনার ফোনের স্ক্রিনে দেওয়া ওই একটা ফ্রি লাইক বা রিয়াক্টও তেমনি এক অদৃশ্য ডিজিটাল জালের সুতো, যা আমাদের স্বাধীন চিন্তাভাবনা আর গণতন্ত্রকে নিঃশব্দে পঙ্গু করে দিচ্ছে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি আপনার মনকে বন্দী করার এক নিখুঁত অ্যালগরিদমিক ব্লুপ্রিন্ট। বলা হয় পৃথিবীটা একটা গ্লোবাল ভিলেজ, আমরা সবাই এখন গ্লোবাল সিটিজেন। এই ডিজিটাল দুনিয়ায় আমার ডেটার অপব্যবহার বন্ধ করা আমার নাগরিক অধিকার। আমি ফেসবুকে ছবি আপলোড করি মানেই ফেসবুক আমার ছবি অন্য কারো কাছে বিক্রি করতে পারবে না। আমি কারো পোস্টে লাইক দেই বলে সেই তথ্য ডিপ স্টেটের এজেন্টদের কাছে পাচার করা মেনে নিতে পারি না। একই সাথে সতর্ক হতে হবে আমাদেরকেও। যে কোনো গ্রুপ বা পেজে যুক্ত হওয়ার আগে কিংবা যে কোনো পোস্টে লাইক দেওয়ার আগে ভাবতে হবে এর পেছনে থাকা কোটি ডলারের অদৃশ্য রাজনীতি। আপনার একটা লাইক আপনার অজান্তেই হোয়াইট হাউস বা সিলিকন ভ্যালির কোনো সার্ভারে জমা হচ্ছে, আর তারা সেখানে আপনার মন এবং আপনার দেশের স্বাধীন সত্তাকে বন্দী করার ফন্দি আঁটছে।